আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে ফোকাস লিস্ট 24 চ্যানেলে স্বাগতম। আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি সর্বপ্রথম আমরা আলোচনায় নিয়ে এসেছি তা হলো বিশ্বের সবচেয়ে টপমোস্ট যে বিষয়টি এখন বিশেষ করে বিশ্বের সমস্ত মিডিয়াগুলো যেদিকে তাকিয়ে আছে তা হলো একটি মাত্র বিষয়, তা হলো ইসরায়েল যে আক্রমণ করেছে সিরিয়া অবস্থিত তুরস্কের ঘাঁটিতে, তুরস্ক সে বিষয়ে কি জবাব দিয়েছে এবং তুরস্কের কি ব্যবস্থাপনা, অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে তুরস্কের কি জবাব তারা তৈরি করেছে সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে, সে বিষয়ে থাকছে আপনাদের সাথে আলোচনা। প্রিয় দর্শক, এরপর থাকছে মার্কিন বাহিনী জন আব্রাহাম লিঙ্কনের মতো আস্তে আস্তে তাদের ঘাঁটিগুলো কিন্তু সরে নিচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। এরপর থাকছে ইরানের উপর আবার নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সে নিষেধাজ্ঞায় পৃথিবীর সমস্ত দেশের প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা হুঁশিয়ারি বার্তা। দর্শক, চলুন আর সময় না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই। সর্বপ্রথম যে কথাটি আপনাদেরকে বলেছিলাম যে গত পরশুদিন ইসরায়েল তুরস্কের যে ঘাঁটিতে হামলা চালিয়েছিল, সিরিয়া অবস্থিত তুরস্কের ঘাঁটিতে, আসলে সেটা কোনো ঘাঁটি নয়, সেখানে কিন্তু সিরিয়ারই একটা বিমান বন্দর। সে বন্দরটাকে পুনরায় সুসংহত করার জন্য এবং পুনরায় সেটা চালু করার জন্য তুরস্কের সেনাবাহিনী কাজ করছিল। সেখানে তুরস্কের বিমান বাহিনীর সদস্যরা এবং তাদের বিভিন্ন রকমের সরঞ্জাম ছিল এবং ওই স্থানে এই বিমান বাহিনীর পক্ষ থেকে সিরিয়ায় ওই বিমানবন্দরটার রিপেয়ার কাজ সহ যাবতীয় সবকিছু প্রস্তুত করা হচ্ছিল যাতে দ্রুত এই বিমানবন্দরটা আবার ব্যবহার করার উপযোগী হয়। প্রিয় দর্শক, ঠিক তখনই কিন্তু একবার দুবার নয়, টানা 8 বার আক্রমণ হয় কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে। তো এ পর্যন্ত তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলকে কিন্তু কোনো সামরিক জবাব দেওয়া হয়নি, তবে তুরস্কের পক্ষ থেকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটুকু বলেছে যে তুরস্কের এই সামরিক বাহিনীর উপরে হামলা তাদের সমরাস্ত্রের উপরে হামলা, অর্থাৎ তুরস্কের উপর হামলার কিন্তু সমান। তুরস্ক ধরে নিয়েছে যে ইসরায়েল তুরস্কের উপরে হামলা করেছে। এখন তুরস্ক তার আত্মরক্ষার্থে এবং তার সঠিক জবাব দিতে কিন্তু তুরস্কের অধিকার রাখে। তুরস্কের নিজের উপরে হামলা মনে করে, অর্থাৎ তুরস্কের ব্রিফিংস হলো সিরিয়াতে তুরস্কের যে বাহিনীর উপর হামলা করেছে, তুরস্ক সাফ সাফ বলেছে এরা তুরস্কের নিজের উপরে হামলা করেছে এবং তুরস্ক তার আত্মরক্ষাতে সে ধরনের হামলার জবাব দেওয়ার অধিকার তারা রাখে। কথা বলে কিন্তু তুরস্ক সেখানে বিভিন্ন সমরাস্ত্র জড়ো করছে এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া এটাও বলেছে যে তুরস্ক দখলদার রাষ্ট্রটির উদ্দেশ্যে, অর্থাৎ ইসরায়েলের উদ্দেশ্যে তাদের S-400 কিন্তু উন্মোচন করেছে। দর্শক, হয়তো নতুন করে আবার দখলদার রাষ্ট্রের সাথে তুরস্কের খেলা জমে উঠতে পারে, মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দর্শক, বিশেষ করে ইরান এবং আমেরিকা যুদ্ধের রেশ কাটতে না কাটতে, অর্থাৎ যুদ্ধ চলমান থাকা অবস্থায় আরেকটা নতুন ফ্রন্টে কিন্তু যুদ্ধ শুরু হতে যাচ্ছে তুরস্ক এবং দখলদার রাষ্ট্রের সাথে। দর্শক, আমরা গতকালের পরিবেশনে একটা কথা বলেছিলাম যে এই ক্ষেত্রে সিরিয়ার ভূমিকা নিয়ে, অর্থাৎ আক্রমণটা হয়েছে কিন্তু সিরিয়ার ভূখণ্ডে, যদিও তুর্কি বাহিনীর উপর আক্রমণ হয়, আক্রমণটা কিন্তু ইসরায়েল করেছে সিরিয়ার ভূখণ্ডে। এখানে সিরিয়ার কিন্তু একটা বিষয় আছে। আহমেদ সারাহ জোলানির উপরে কিন্তু বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের যথেষ্ট মন্তব্য আছে যে আহমেদ সারাহ জোলানি তুরস্কের মতপুষ্ট হয়ে যে এর আগের সরকারকে হটিয়েছে, অর্থাৎ যে আব্বাস সরকারকে হটিয়ে তিনি ক্ষমতা দখল করেছেন। সর্বপ্রথম ধারণা করেছিল তার সাথে ইসরায়েলের আসলে কোনো সম্পর্ক নেই, কিন্তু বর্তমানে এই আহমেদ সারাহ জোলানির রাজধানী থেকে জাস্ট 8 থেকে 10 কিলোমিটার দূরে কিন্তু ইসরায়েল নির্মিত একটি হাসপাতাল তৈরি হচ্ছে, এখন তার কাজ চলছে। আমরা এই কথাও আমাদের বেশ কয়েকটি প্রোগ্রাম আমরা ইতিপূর্বে বলেছি। তো ধারণা করা হচ্ছে আহমেদ সারাহ জোলানির সাথে কিন্তু নেতা কাকুর, অর্থাৎ দখলদার রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতা কাকুরও কিন্তু ভালো সম্পর্ক আছে। তো মাঝখানে তুরস্ক আহমেদ সারাহ জোলানিকে কিন্তু হেল্প করেছে যে বাশার আল আসাদ সরকারকে বিতাড়িত করার জন্য এই সিরিয়া থেকে। তো সিরিয়া থেকে বাশার আল আসাদ সরকারকে বিতাড়িত করে আহমেদ সারাহ জোলানি যে বসেছে, তার উপরে তুরস্কের যে কি পরিমাণ ভরসা বা
কি পরিমাণ সহায়তা সে তার কাছ থেকে পায় তুরস্ক, আসলে কার জন্য কাজ করছে সে বিষয়টা তুরস্ক এখনো টের পেয়েছে কিনা সেটাই বিবেচনার বিষয়। বিশ্লেষকরা মনে করছেন যে তুরস্ক যে ভূমিকা আছে, বাশার আল আসাদও কিন্তু সরি আহমেদ সালজুরানি কিন্তু সে একই ভূমিকা আছে দখলদার রাষ্ট্রের সাথে। অর্থাৎ তুরস্কের মাটি ব্যবহার করে, তুরস্কের বিভিন্ন সিস্টেম ব্যবহার করে দখলদার রাষ্ট্রের অর্থাৎ দাদাকাকুর রাষ্ট্রের তেল বিশ্ববাজারে যায়, সে ব্যাপারে তুরস্ক তাদেরকে সহযোগিতা করছে। তো সেম অবস্থা কিন্তু এখন আহমেদ সালাহ জুলানিও বলতে পারে, যদি জুলানিকে প্রশ্ন করা হয় তুরস্কের পক্ষ থেকে যে তুমি কেন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছো না, তাহলে জুলানিও হয়তো বলবে যে আমার সাথে দখলদার রাষ্ট্রের সাথে শত্রুতা বাড়িয়ে লাভ কি, তাদের সাথে তো আপনার অবনত আছে, কারণ তাদের তেলের বাজার কিন্তু আপনাদের মধ্যে যারা পৃথিবীতে যাচ্ছে। দর্শক, এই কথাগুলো কিন্তু আলোচকরা বলে ফেলছেন, যদিও অনেকগুলো মিডিয়া তথ্যগুলো আপনাদেরকে দিবে না। দর্শক, এখন দেখার পালা আসলে তুরস্ক আক্রমণের পরিপ্রেক্ষিতে কি জবাবটা দেয়। এরপর থাকছে আপনাদের কাছে বাকি সংবাদগুলির বিশ্লেষণ। তার আগে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আরো দর্শকের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যায়। প্রিয় দর্শক, আপনাদের সাবস্ক্রিপশন না করলে কিন্তু আমাদের এই কথাগুলো মানুষের কাছে পৌঁছবে না, সুতরাং আপনাদের সহায়তা আমরা বরাবর কিন্তু কামনা করি। এবার আসছি দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কৌশল, অর্থাৎ আব্রাহাম লিঙ্কন যে যুদ্ধ জাহাজটি দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের লোহিত সাগর নিয়োজিত ছিল ইরানকে ফলো করার জন্য, ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, তো তার স্থলাভিষিক্ত হয়েছে কিন্তু আরেকটি জাহাজ, তার নাম হচ্ছে ওয়াশিংটন। জর্জ ওয়াশিংটন যুদ্ধ জাহাজ, সেটা কিন্তু আব্রাহাম লিঙ্কনের জায়গায় এসে তারা স্থলাভিষিক্ত হয়েছে। আব্রাহাম লিঙ্কন বিভিন্ন সিস্টেম অথবা তাদের বিভিন্ন ত্রুটির কারণে তারা কোর্স দেখে সরে যাচ্ছে। ঠিক আব্রাহাম লিঙ্কনের মতো করে অত্যন্ত নীরবে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো আমেরিকা দুদিন তৈরি করেছিল দিনের পর দিন, সেখানে অনেকগুলো সিস্টেম, অনেক সামরিক যন্ত্রপাতি এবং সামরিক সমরাস্ত্র সহ বিশাল বিশাল তাদের যে সিস্টেমগুলি তারা সেখানে জড়ো করেছিল ইরানকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যকে শাসন করার কেন্দ্র করে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দেওয়ার বিষয়টিকে কেন্দ্র করে তাদের সমস্ত সরঞ্জামগুলো কিন্তু যেগুলো ধ্বংস হয়ে গেছে সেটা রিপেয়ার না করে আস্তে আস্তে সেখান থেকে সরে আসছে ট্রাম্প বাহিনী। অর্থাৎ তারা গোপনে আব্রাহাম লিঙ্কনের মতো কিন্তু মধ্যপ্রাচ্য ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। আর এই কথা তারা কি ঘোষণা দিয়ে সরে যাবে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এটা কখনোই ঘোষণা দিয়ে সরাবে কিনা? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এরপর ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছে ইরানকে লক্ষ্য করে, সে প্রসঙ্গে আসার আগে আমরা এই ঘাঁটিগুলো যে আবার পুনরায় তারা রিপেয়ার করবে না, এই বিষয়ে বোঝা গেছে কিভাবে। উপসাগরীয় অঞ্চল সহ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলি আছে সেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোকগুলি কাজ করে। দর্শক, সংবাদ মাধ্যমগুলি তাদের সংবাদ গ্রহণ করার জন্য বিভিন্ন দেশের মানুষদের সোর্সগুলোকে তারা কাজে লাগায়। যারা উপস্থিত তারা দেখছেন, ঠিক তারাই বলছেন যে আমেরিকান বাহিনীগুলো আবার তাদের ঘাঁটিগুলো কিন্তু ইতিপূর্বে যেরকম ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর আবার রিপেয়ার করেছে, এবার কিন্তু তারা রিপেয়ার করছে না, তারা সেখান থেকে সরে যাচ্ছে। অর্থাৎ আস্তে তারা তাদের নিজ ঠিকানায় চলে যাচ্ছে। দর্শক, এখন প্রশ্ন হলো, এই আরবের নিরাপত্তাটা দিবে কে? সবারই চোখ কিন্তু এখন একটা চুক্তির দিকে। সেই চুক্তি কোন চুক্তি? সেই চুক্তিটা হলো সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের চুক্তির দিকে। আসলে এই চুক্তির ফলে এই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের কতটুকু নিরাপত্তা দিতে পারবে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ বিশ্বের সুপার পাওয়ার যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান কতটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে পারে সে বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সামরিক ক্ষমতার অধিকারী এবং তাদের কাছে পারমাণবিক বোমা সহ সমস্ত বোমাই তো ছিল, প্লাঙ্কার বস্তা বোমা ছিল, বিশ্বের সবচেয়ে বড় বড় যুদ্ধ জাহাজের মালিক, সবচেয়ে অত্যাধুনিক জেট ফাইটারের মালিক, পরমাণু বোমার মালিক, তাদের কি ছিল না? সবগুলো তো ছিল। এত সব কিছু নিয়ে তারা যদি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা দিতে না পারে, তাহলে পাকিস্তান, তুরস্ক
বা সৌদি আরব কিভাবে নিরাপত্তা দিবে? দর্শক, এটা কিন্তু কোটি কোটি ডলারের একটা প্রশ্ন। তাহলে কি করতে হবে? বিশ্লেষকরা মনে করছেন এই মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে ইরানের মিসাইলের মার খেয়ে তারা যে মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হচ্ছে, তাহলে ইরানের যে ব্লকটি রয়েছে বিশ্বে বর্তমানে, ইরান তো আর একা নয়, সেই ব্লকটির সাথে সমঝোতা না করে বা তাদের সাথে যদি কোনো বোঝাপড়া না করে মধ্যপ্রাচ্যের কি নিরাপত্তা রক্ষা করা যাবে আদৌ? প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। দর্শক, এরপর আসছি ডোনাল্ড ট্রাম্পের যে কথা, নতুন করে যে নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে তিনি দিয়েছেন এবং সারা পৃথিবীর সমস্ত দেশগুলোকে তিনি হুমকি দিয়েছেন, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে ইরানের উপরে সমস্ত ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলো। এই দেশের সাথে যদি কেউ এক টাকারও কেউ লেনদেন করে, তাহলে তাদেরও কিন্তু উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। প্রিয় দর্শক, ইরান এই হুমকিটা পাওয়ার পর ইরানটাকে থোড়াই কেয়ার করে বলেছে যে বিগত 40 বছরের বেশি সময় ধরে তারা এই নিষেধাজ্ঞাকে ফেস করে কিন্তু পৃথিবীতে টিকে আছে। তো বিপত্তিটা থাকছে কোথায়? বিপত্তিটা থাকছে কিন্তু ইরানের সাথে যারা ব্যবসায়িক লেনদেন করবে তাদের জন্য। বিশ্বের সমস্ত দেশগুলি এই হুমকির পরে কিন্তু লড়ে চড়ে বসেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে কথা, সেই কথা তারা এখন থেকে চিন্তা করবে যে তারা আসলে ইরানের সাথে ব্যবসা করে নিজে কেন বিপদে পড়বে। তার কারণ যুদ্ধে যায় কিছু হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু অ্যাভয়েড করে চলা এতটা সহজ নয়। কারণ বিশ্ব বাণিজ্যের বাজারে বিশ্বের যে সমস্ত বিষয়গুলি আছে, রাজনৈতিক দুয়ারে যে কোনো প্রান্তে থেকে কিন্তু আপনি আপনার সরকার পরিচালনা করেন না কেন, যুক্তরাষ্ট্রকে কিন্তু অ্যাভয়েড করা এতটা সহজ নয়। যদি অ্যাভয়েড করতে হয় তাহলে আপনাকে অবশ্যই একটা শক্তিধর রাষ্ট্র কিন্তু হতে হবে। তবে হাতে গোনা কয়েকটা রাষ্ট্র ছাড়া কিন্তু আর কেউ যুক্তরাষ্ট্রের সমস্ত সিদ্ধান্তের প্রতিবাদ তেমন একটা করে না। দর্শক, তো যারা এই সিদ্ধান্ত মানবে না হয়তো, বা তার মধ্যে চীন, রাশিয়া বা ইরান, এরপর উত্তর কোরিয়া থাকতে পারে। আর না হলে বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলি যারা বাণিজ্যের খাতারে কিন্তু কোটি কোটি ডলার নয়, শুধু কয়েক লক্ষ কোটি ডলার ডেইলি তাদের যে লেনদেন হচ্ছে, এই সমস্ত রাষ্ট্রগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে অবশ্যই কেয়ার করতে হবে। কারণ তাদের দুর্বলতা আছে। কি দুর্বলতা? তারা সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ নয় এবং তাদের অবস্থান এমন নয় যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঞ্জা লড়ার মতো। দর্শক, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। এই অবস্থায় যে কথাগুলো আমি তখন বলেছি ডোনাল্ড ট্রাম্পের যে নিষেধাজ্ঞার বিষয়ে, এই অবস্থায় ইরানের সাথে ব্যবসা বাণিজ্য কি করতে যাবে পৃথিবীর বিভিন্ন দেশগুলো? আর ইরান তো শুধু দু একটা দেশের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক সম্পর্ক সীমাবদ্ধ রাখলে হবে না, তাদেরকেও বিশ্ব বাজারে আসতে হবে। আর বিশ্ব বাজারে যে সমস্ত দেশগুলি আছে, 2-3টা রাষ্ট্র ছাড়া বাকি রাষ্ট্রগুলো কি ইরানের সাথে বাণিজ্য করতে এগিয়ে আসবে? আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবার আপনাদেরকে অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। নমস্কার সবাইকে।